আমরা এটা ধরে নিচ্ছি যে তোমরা এই বিষয়গুলো জানো। দেন আমরা আগাচ্ছি। তারপরে আমরা যদি একটা অঙ্ক ধরি তাহলে আমার মনে হয় যে এই একটা অঙ্ক থেকেও তোমরা অনেক কিছু হয়তো ক্লিয়ার করতে পারো। দেখি আমরা চেষ্টা করব। ক্লাসের শুরুতেই একটি বিষয় তোমাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে দিন যতই অতিবাহিত হচ্ছে আমরা দেখছি যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলছে। এটা এখন আর মহামারী না, এটা অতিমারীতে রূপ নিয়েছে। এমত অবস্থায় আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদের সচেতনতা খুবই জরুরি। আমরা যদি সবসময় মাস্ক না পরিধান করি, যখন আমরা বাইরে যাই তখন যদি মাস্ক পরিধান না করি এবং স্বাস্থ্যবিধি যদি না মেনে চলি, সোশ্যাল ডিস্টেন্স না মেনটেন করি, আমরা বারবার করে সাবান পানি দিয়ে হাত না ধুই, তাহলে এই করোনা ভাইরাস আমাদের জন্য হয়তো একটা ভয়ানক ভয়ার্থ রূপ নিবে, যেটি আমরা আসলে কখনো দেখতে চাই না, কখনো এক্সপেক্ট করি না। আমরা চাই অতি তাড়াতাড়ি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা মুক্ত হই। যে জন্য তোমাদেরকে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের বিজনেস রিসার্চ মেথোডোলজি বিষয়ে ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিস এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমাদের মূল বিষয় বিজনেস রিসার্চ মেথোডোলজি। আমরা আজকে টেস্ট অফ হাইপোথিসিস দেখব। আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই টেস্ট অফ হাইপোথিসিস এর কতগুলো টেস্ট স্ট্যাটিস্টিক আছে যার মাধ্যমে আমরা সাধারণত টেস্ট অফ হাইপোথিসিস করে থাকি। এর মধ্যে একটি ছিল জেড টেস্ট, একটি কাই স্কয়ার টেস্ট, একটি টি টেস্ট। আমরা কখন কোন টেস্ট করব সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এবং এই জেড টেস্টের ক্ষেত্রে আমরা বলেছি যে চারটা নিয়মে আমরা কি করতে পারি, জেড টেস্ট করতে পারি। আমরা আগের ক্লাসে দেখেছি যে যখন একটি পপুলেশন মিন, একটি স্যাম্পল মিন দেয়া থাকে তখন কিভাবে জেড টেস্ট করতে হয়, যখন অঙ্কে দুইটি স্যাম্পল দেয়া থাকে তখন কিভাবে জেড টেস্ট করতে হয়। আজকে আমরা শিখব যখন অঙ্কে পপুলেশন প্রপোর্শন দেয়া থাকে তখন কিভাবে জেড টেস্ট করতে হয়। প্রথমে আমরা দেখব যে যখন সিঙ্গেল পপুলেশন প্রপোর্শন দেয়া থাকে, অর্থাৎ অঙ্কে যখন একটা পপুলেশন প্রপোর্শন অর্থাৎ টোটাল পপুলেশন বা পপুলেশন মিন না দেয়া থাকে, যখন পপুলেশন প্রপোর্শন দেয়া থাকবে তখন আমরা কিভাবে এই জেড টেস্ট করব। তো অঙ্কে অনেক সময় দেখা যাবে যে আমাদের পপুলেশনের একটি প্রপোর্শন বা পার্সেন্টেজ বা রেশিও এটা অঙ্কে দেয়া আছে এবং আমাকে টেস্ট অফ হাইপোথিসিস নির্ণয় করতে বলা হয়েছে যেখানে স্যাম্পল সাইজ হচ্ছে তোমার 30 এর উপরে। এরকম যখন অবস্থা হবে তখন আমরা এই সিঙ্গেল পপুলেশন প্রপোর্শন এর নিয়মে আমরা হাইপোথিসিস টেস্ট করব। তো আমরা যদি এই অঙ্কে দেখি সিঙ্গেল পপুলেশন প্রপোর্শন দেয়া আছে, তখন আমরা আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে স্যাম্পল প্রপোর্শনটা আমাদেরকে বের করে নিতে হবে। এখন এই স্যাম্পল প্রপোর্শন আমরা কিভাবে বের করব? স্যাম্পল প্রপোর্শনকে এখানে পি দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে নাম্বার অফ সাকসেসেস ইন দ্য স্যাম্পল ডিভাইডেড বাই স্যাম্পল, অর্থাৎ টোটাল স্যাম্পলের মধ্যে কোনো কিছু ঘটা বা না ঘটার যে সম্ভাবনাটা দেয়া থাকে সেটিকে আমরা x ধরবো আর টোটাল স্যাম্পলকে আমরা কি ধরবো, n ধরবো। তাহলে আমরা ধরো যে একটি গ্রামে টোটাল 100 জন লোক আছে, এর মধ্যে যদি আমরা 50 জনকে টিকা দেই, ভ্যাকসিন দেই, তাহলে ভ্যাকসিন নেয়ার সংখ্যাটা কত? 50%। তো তাহলে আমরা 50 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা 50% কিন্তু 100 যদি করি 50% পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে আমরা জানি যে
যে কোনো হাইপোথিসিস টেস্ট করতে গেলে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করে নিতে হবে। এখন এই নাল হাইপোথিসিস আমরা জানি যে এটা কি বলে, এটা বলে যে আসলে যেটা চিন্তা করা হচ্ছে সেটা অর্থাৎ ডিজায়ার রেজাল্টটা আসার সম্ভাবনাটা এখানে 100%, অর্থাৎ আমরা যেটা ডিজাইন করছি সেটাই হবে, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে যে আমরা যেটা ডিজাইন করছি সেটা নাও হতে পারে, অন্য কোনো রেজাল্ট আসতে পারে, তার চেয়ে আমরা যেটা ডিজাইন করেছি তার চেয়ে আউটকামটা বেশি হতে পারে, তার চেয়ে আউটকামটা কম হতে পারে, সেটা হচ্ছে তোমার অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় বুঝি না যে আমরা থিওরিটিক্যালি কিভাবে নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করব। সেই ক্ষেত্রে কিন্তু কিছু সিম্বলিক জিনিস, হ্যাঁ, যেগুলো সাহায্যে আমরা কিন্তু নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ইন্ডিকেট করতে পারি, আমরা দেখাতে পারি। যেমন এই ক্ষেত্রে দেখো যে এইচ ও দিয়ে আমরা সাধারণত কি করি, নাল হাইপোথিসিস কে রিপ্রেজেন্ট করি। সেই ক্ষেত্রে নাল হাইপোথিসিস ইকুয়াল টু আমরা লিখতে পারি p ইকুয়াল টু p0, অথবা আমরা এটাকে পাই দিয়ে প্রকাশ করতে পারি। কোন কোন রাইটার এটাকে পাই দিয়ে প্রকাশ করেছে, কোন কোন রাইটার এটাকে p দিয়ে প্রকাশ করেছে। আসলে বিষয়টা হচ্ছে যে কেউ এটাকে স্যাম্পল প্রপোর্শনের নিয়ে এটাকে এমফাসিস করেছে, আবার কেউ এটাকে পপুলেশন প্রপোর্শনের উপর এমফাসিস করেছে। কাজে যে রাইটার যেভাবে করবে, আমরা যে কোনো একটিকে কিন্তু আমরা কি করতে পারবো, এখানে আইদার পি ধরতে পারি অথবা পাই লিখতে পারি। তাহলে পি লিখলে পি ইকুয়াল টু p0, অথবা পাই লিখলে পাই ইকুয়াল টু পাই0, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে যে আমরা বলেছিলাম ডিজায়ার আর আউটকামটা এক হবে, তার মানে এখানে ইকুয়াল টু দিয়ে প্রকাশ করতে হবে। অলওয়েজ নাল হাইপোথিসিস এটা কি হবে, ইকুয়াল টু হবে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো, এটা যদি ট্রু টেল টেস্ট হয়, ট্রু টেল টেস্ট হলে সেই ক্ষেত্রে ইজ নট ইকুয়াল টু হবে। যেমন নাল হাইপোথিসিস ছিল p ইকুয়াল টু p0 বা p0, আর h1 দ্যাট মিন্স অল্টারনেটিভ হাইপোথিসিস হবে তাহলে p নট ইকুয়াল টু p ডট বা p0, অর্থাৎ যে আমরা যেটা ডিজাইন করেছি সেটা আর আউটকাম এক জিনিস হবে না, অর্থাৎ আমাদের ডিজাইনের সাথে আমাদের রেজাল্ট বা আউটকাম এর কোনো মিল থাকবে না, এই জন্য এটা নট ইকুয়াল টু লেখা হয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কি হয় যে এরকম বলা থাকে, আমরা তোমাদেরকে গতকাল বলেছি, এর আগেও ক্লাসেও আমি বলেছি যে অনেক সময় কম হওয়ার সম্ভাবনা বলা থাকে, অনেক সময় বেশি হওয়ার সম্ভাবনা বলা থাকে। তো যদি আমরা ধরে নেই যে না এটা নাল হাইপোথিসিস তো সেম, এটাকে ধরে নিতে পারি, অথবা এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এভাবে লিখতে পারি। সাধারণত আমরা এটাকে ইকুয়াল টু দিয়ে লিখি, ইকুয়াল টু দিয়ে সাধারণত থাকে। তারপরে কোন কোন ক্ষেত্রে যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি। আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো, যদি কম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে p লেস দেন p0 লিখব। আর যদি কম হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে আমরা লেফট টেল টেস্ট করব। আর যদি বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে p এখানে উঠে নাই, p দিয়ে নিবা তোমরা, p ইজ গ্রেটার দেন p0 হবে, অর্থাৎ এটা রাইট টেল টেস্ট হবে। এটা কিন্তু তোমাদেরকে একটা ভেরি ইজি একটা জিনিস, এটা কিন্তু বুঝে নিতে হবে, না বুঝলে কিন্তু খুব কঠিন মনে হবে। কোন কোন রাইটার আছে যেমন এসপি গুপ্ত, এমপি গুপ্ত, উনি কিন্তু আবার পাই দিয়ে প্রকাশ করেছেন। উনি বলেছেন যে নাল হাইপোথিসিস কে আমরা এইভাবে লিখব যে p ইকুয়াল টু পাই, p হচ্ছে স্যাম্পল প্রপোর্শন আর পাই হচ্ছে পপুলেশন প্রপোর্শন। এখানে পাই দ্বারা যেটা বোঝানো হয়েছে পপুলেশন প্রপোর্শনকে বোঝানো হয়েছে। তো আসলে নাল হাইপোথিসিস কি বলে, there is no significant difference between sample mean and population mean, অর্থাৎ আমরা যে স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে আমরা দেখলাম যে যে মিনটা আসলো সেটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ পপুলেশনের যে মিন আর স্যাম্পলের মিন কি হবে, সমান হবে। অর্থাৎ তুমি যেটা বলেছো যে তোমার গ্রামের যাদেরকে ভ্যাকসিন দিয়েছো তারা আর করোনা আক্রান্ত হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি স্যাম্পল নেই 100 জনকে টেস্ট করি, তাহলে এই যে 100 জনের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু
আমরা নাল হাইপোথিসিস ধরে নিব যে সেই রেজাল্ট অ্যাকচুয়াল যে বাংলাদেশের সিনারিও যে রেজাল্ট সেটা সেম হবে। অর্থাৎ স্যাম্পল নিয়ে, অর্থাৎ কোনো জায়গা থেকে আমি 10 জনকে বা 20 জনকে টেস্ট করলাম, টেস্ট করে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা একটা রেজাল্টে আসলাম যে এত পার্সেন্ট ভ্যাকসিন এফেক্টিভ হয়েছে। তাহলে সেটা পপুলেশন মানে টোটাল বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলা হয় যে হ্যাঁ 20% বা 80% যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের আর করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই বা করোনা আক্রান্ত হয় নাই, তাহলে আমরা যদি স্যাম্পল নিয়ে দেখি যে স্যাম্পলের রেজাল্টও 80% আসে, তাহলে স্যাম্পলের রেজাল্টও 80%, পপুলেশন রেজাল্টও 80%, তার মানে এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই ক্ষেত্রে এটা আসলে নাল হাইপোথিসিসে দেখানো হয় বা বলা হয়। সেই ক্ষেত্রে আমরা এই তোমার এই ও যেটা অর্থাৎ নাল হাইপোথিসিসকে আমরা p ইকুয়াল টু পাই ও দেখাইতে পারি, অথবা আমরা যেটা একটু আগে বললাম যে p ইকুয়াল টু পাই না লিখে p ইকুয়াল টু p0 আমরা লিখতে পারি। সেক্ষেত্রে p0 হবে পাই, অর্থাৎ এটা পপুলেশন প্রপোর্শন হবে, আর p হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। এটা শুধু মনে রাখলেই হবে যে এখানে p দ্বারা স্যাম্পল প্রপোর্শনকে মিন করা হচ্ছে, পাই দ্বারা পপুলেশন প্রপোর্শনকে মিন করা হচ্ছে। আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জেড এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জেড এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? জেড এর ভ্যালু পাবো আমরা পি মাইনাস পাই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি আমরা কিভাবে পাবো? রুট ওভার পাই হোল ইনটু 1 মাইনাস পাই ডিভাইডেড বাই এন। এই সূত্র দ্বারা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা পাই সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা ক্যালকুলেশন করে জেড ভ্যালু আমরা পেতে পারবো। এরপর আমরা কি করব যে এই এটা হবে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। তো ক্যালকুলেটেড ভ্যালু পাওয়ার পরে আমরা বলেছিলাম আমাদের থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে। তো থিওরিটিক্যাল ভ্যালু আমরা কিভাবে পাবো? আমরা টেবিল থেকে পাবো। তাহলে টেবিল থেকে আমরা কি করে নিব? আমাদের জেড টেবিল যেটা আছে সেই জেড টেবিল থেকে আমরা তোমার থিওরিটিক্যাল ভ্যালু বের করে নিব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে টেবিল ভ্যালু বের করার জন্য আমাদের দুটি জিনিস লাগবে। একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, আর একটা জিনিস লাগবে যে আমরা কি 1 টেল টেস্ট করব কি আমরা 2 টেল টেস্ট করব। তো আমাদের আমরা একটা एग्जांपल দেখলে আমরা বুঝতে পারবো। আমরা বলেছিলাম যে যদি লেভেল অফ সিগনিফিকেন্স না দেয়া থাকে তাহলে আমরা ধরে নিব আইদার 1% অথবা 5%, আর যদি লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া থাকে তাহলে আর ধরে নেওয়ার দরকার নেই। আমরা একটি एग्जांपल দেখি। দেখো এখানে কি বলা আছে, for a sample of 300 product are randomly selected and found that 40 are defective. দেখো কি বলেছে, বলেছে যে 300 প্রোডাক্টের প্রোডাক্ট র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে এবং সেখান থেকে দেখা গেছে এই 300 প্রোডাক্টের মধ্যে 40টা প্রোডাক্ট আছে ডিফেক্টিভ। But the industry claim that the average ratio of defective product is 0.03. বলছে টেস্ট দ্য হাইপোথিসিস। বাট এটা হচ্ছে আমাদের সার্ভের রেজাল্ট। আমরা সার্ভে করেছি 300টা প্রোডাক্টের উপরে, সেখান থেকে কিন্তু আমরা কি পেলাম, আমরা স্যাম্পল নিয়েছিলাম 300, সেখান থেকে দেখলাম যে 40টা আইটেম কি আছে ডিফেক্টিভ আছে। তাহলে এই 300 কিন্তু স্যাম্পল, আর এই ইন্ডাস্ট্রি ক্লেম করেছে যে এই ইন্ডাস্ট্রিতে এভারেজ ডিফেক্টিভ প্রোডাক্টের রেশিও হচ্ছে 0.03, অর্থাৎ 3% প্রোডাক্ট কি হতে পারে ডিফেক্টিভ হতে পারে, বাকি প্রোডাক্ট গুলো কিন্তু ভালো। এটা ইন্ডাস্ট্রির ক্লেম। তাহলে ইন্ডাস্ট্রি যেটা ক্লেম করছে সেটা হচ্ছে আমার পপুলেশন, কারণ ইন্ডাস্ট্রি হচ্ছে হোল একটা বিষয়, আর সেখান থেকে 300 প্রোডাক্ট, একটা ইন্ডাস্ট্রিতে অনেক প্রোডাক্ট থাকে, সেখান থেকে 300 প্রোডাক্ট কি করা হয়েছে সিলেক্ট করা হয়েছে, স্যাম্পল হিসেবে নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে পাওয়া গেছে 40টা ডিফেক্টিভ। তার মানে এই 300 কিন্তু স্যাম্পল। আর ইন্ডাস্ট্রির যে রেজাল্ট, ইন্ডাস্ট্রি বলেছে যে না হ্যাঁ আমরা এটা দেখেছি যে গড়ে 3% প্রোডাক্ট আমাদের কি হয় ডিফেক্টিভ থাকে, বাকিগুলো ভালো থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝেই নিতে হবে যে আমরা কোন টেস্টে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, যে আমরা কি টি টেস্টে যাব, জেড টেস্টে যাব নাকি কাস্পার টেস্টে যাব। দেখো আমাদের এখানে যেহেতু স্যাম্পল সাইজ হচ্ছে 300, that means it is more than 30, তার মানে আমরা এটাকে জেড টেস্টে যাব। বাট জেড টেস্টে কিন্তু আমাদের কতগুলো নিয়ম আছে,
আমরা কিন্তু বলেছি এর আগে যে একটা স্যাম্পল মিন, একটা পপুলেশন মিন যদি দেয়া থাকে, দুইটা স্যাম্পল মিন যদি দেয়া থাকে, তখন সেই ক্ষেত্রে আলাদা আলাদা নিয়মে হবে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু কোনো মিন দেয়া নেই। আমরা কিভাবে সেগ্রিগেট করব, আলাদা করব? এখানে কিন্তু মিন দেয়া নাই, অর্থাৎ যদি মিন দেয়া থাকতো তাহলে আমরা মিনের কথা চিন্তা করতাম। এখানে কিন্তু একটা জিনিস বলা আছে, প্রপোর্শনের কথা বলা আছে। হ্যাঁ, এখানে দুইটা প্রপোর্শনই কিন্তু আমরা এখানে একটা হলো যে পপুলেশন প্রপোর্শন, একটা পপুলেশন প্রপোর্শন দেয়া আছে। পপুলেশনের কয়টা প্রপোর্শন দেয়া আছে? একটা। বলা আছে যে টোটাল যে প্রোডাক্ট আছে তার 3% হচ্ছে ডিফেক্টিভ। তোমাদেরকে যেটি বলছিলাম যে আমরা জানি যে এটি জেড টেস্ট হবে, এবং এটাও আমরা জেনে নিলাম যে এটা সিঙ্গেল পপুলেশন প্রপোর্শনের অঙ্ক। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে কিন্তু নাল হাইপোথিসিস ডেভেলপ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই নাল হাইপোথিসিসটা কি হবে? একটা জিনিস মনে রাখবা, নাল হাইপোথিসিস আমাদের কোশ্চেনের সাথে রেলিভেন্ট থাকবে। এখানে কিন্তু দেখো যে বলা আছে যে আমাদের ইন্ডাস্ট্রির ক্লেম হচ্ছে যে অ্যাভারেজ রেশিও অফ ডিফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে 0.03, আর ওদের স্যাম্পলের ক্লেমে কিন্তু আমরা দেখছি যে সেই রেশিওটা কিন্তু কত। এখানে দেখো, আমরা যদি স্যাম্পলের রেশিওটা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে p ইকুয়াল টু r বা n, বা এটাকে x লিখতে পারি আমরা। এক এক জায়গায় এক একজন এক এক ভাবে লিখছে, কাজে এটাকে আমরা x লিখতে পারি, x বাই n। তো আমাদের এখানে ডিফেক্টিভ আইটেম আছে 40, এটা কতর মধ্যে? 300 এর মধ্যে। তাহলে আমাদের এখানে রেশিও আছে 0.133, অর্থাৎ 13.33% হচ্ছে ডিফেক্টিভ আইটেম অ্যাকর্ডিং টু স্যাম্পল সার্ভে। অর্থাৎ স্যাম্পল সার্ভে করে আমরা দেখলাম যে 13.33% হচ্ছে আমাদের ডিফেক্টিভ আইটেম আছে। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রি ক্লেম করছে যে না, আসলে ডিফেক্টিভ আইটেম হচ্ছে 0.03, অর্থাৎ 3%। তাহলে এটাই কিন্তু আমাকে টেস্ট করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো এখনকার বর্তমান করোনা পরিস্থিতির কথা, যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সাংবাদিক ভাইরা যারা ইনফরমেশন কালেক্ট করছে, তারা অনেক সময় বিভিন্ন সিভিল সার্জনের কাছ থেকে তথ্য পাচ্ছে যে তাদের সেখানে কিন্তু কোনো আইসিইউ খালি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় সরকারি হিসাবে দেখা হচ্ছে যে সেখানে আইসিইউ খালি আছে। এই যে দুইটার মধ্যে যে রেজাল্টের যে পার্থক্য, এই পার্থক্যটাই কিন্তু কি করা দরকার, আসলে টেস্ট করে দেখা দরকার যে আসলে কোনটা রাইট। হ্যাঁ, যে বিভিন্ন হসপিটালের যে তথ্য সাংবাদিকরা পাচ্ছে সেটা কি রাইট, নাকি মানে স্বাস্থ্য অধিদপ্তর যে রেজাল্টটা দিচ্ছে সেটা রাইট। এটা কিন্তু টেস্টের দাবিদার। এটা এখানেও কিন্তু একই রকম একটা জিনিস দেখো, যে ইন্ডাস্ট্রি ক্লেম করছে যে তাদের এভারেজ রেশিও অফ ডিফেক্টিভ আইটেম হচ্ছে 3%, বাট স্যাম্পল নিয়ে দেখা যাচ্ছে এটা মোর দ্যান 3%। তাহলে এই স্যাম্পলের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি যে না, এটা 3% না, এটা মোর দ্যান 3%। তাহলে আমাদের নাল হাইপোথিসিস কিন্তু আমরা এটা ডেভেলপ করতে পারি যে হ্যাঁ, ইয়েস, যেটা কোম্পানি যেটা বলেছে যে হ্যাঁ, এভারেজ রেশিও অফ ডিফেক্টিভ প্রোডাক্ট ইজ 0.03, এটা আমরা বলতে পারি। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? নো, দিস ইজ নট 0.03, it will be more than 0.03। এটা কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ডেভেলপ করতে পারি। আবার আমরা মোর দেন লেস দেন এগুলো না লিখেও আমরা কিন্তু করতে পারি যে হ্যাঁ, যে আমরা ধরে নিলাম ইন্ডাস্ট্রি ক্লেম করেছে যে এভারেজ রেশিও অফ ডিফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে 0.03, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে ইজ নট ইকুয়াল টু 0.03, অর্থাৎ ডিফেক্টিভ প্রোডাক্টটা 0.03 না। এখন কথা হচ্ছে যে এই যে এখানে কিন্তু আমাকে বলে দেয় নাই যে মোর দেন, লেস দেন, এগুলো কিছুই বলা নাই, ইকুয়াল টু কিছুই বলা নাই। এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু বুদ্ধি খাটিয়ে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ডিসাইড করতে হবে যে আমি কি এটা কি মোর দেন লেস দেন হবে না কি হবে। কারণ মোর দেন লেস দেন ইকুয়াল টুর উপরে কিন্তু 110 টেস্ট বা 210 টেস্ট ডিপেন্ড করবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা ক্লিয়ার হতে পারি স্যাম্পল প্রপোর্শন থেকে, যে স্যাম্পল প্রপোর্শন থেকে আমরা দেখলাম যে 13.33% হচ্ছে ডিফেক্টিভ আইটেম, কিন্তু ওই ইন্ডাস্ট্রি ক্লেম করছে যে এটা 3%। কাজেই আমরা কিন্তু নাল হাইপোথিসিস ডেভেলপ করতে পারি যে
অ্যাভারেজ রেশিও অফ ডিফেক্টিভ প্রোডাক্ট ইজ 3%, আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা বলতে পারি যে ইট ইজ মোর দেন 3.03 অথবা 3%, এটা করতে পারি। এখন এটাকে যদি আমরা মনে করি যে না আমরা এই কথাটা লিখতে পারবো না, আমাদের এই কথাটা আমরা বুঝতেছি না বা আমাদের পক্ষে লেখা সম্ভব না, তোমরা যারা না বোঝো, তাহলে তারা কি করব, চোখ বুজে একটা নাল হাইপোথিসিস ডেভেলপ করে দিবা, এই সব পাই ইকুয়াল টু পাই 0, অথবা এটাকে লিখতে পারো পি ইকুয়াল টু পি 0, যে যেভাবে লেখো নো প্রবলেম, হ্যাঁ, যে কোনো একজনের পদ্ধতি অনুসরণ করলেই হবে। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা বলছি গ্রেটার দেন, যে পাই মাস্ট বি গ্রেটার দেন কি পাই 0 অথবা পি গ্রেটার দেন পি 0। আমরা যেহেতু স্যাম্পলে দেখেছি যে স্যাম্পল রেশিওটা এটা কি মোর দেন 0.03, কাজেই এটাকে আমরা গ্রেটার দেনে প্রকাশ করতে পারি অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে। তো তাহলে এবার আমরা কি করব, আমরা নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করলাম। এবার আমরা যেহেতু জানি যে এটা কি স্যাম্পল সাইজ হচ্ছে 30 এর উপরে, তাহলে এটা জেড টেস্টে যাব। তাহলে জেড টেস্টে গেলে আমাদের স্যাম্পল সিঙ্গেল স্যাম্পল পপুলেশন প্রপোর্শনের ক্ষেত্রে সূত্রটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি, z ইকুয়াল টু p মাইনাস পাই ডিভাইডেড বাই রুট ওভার পাই হোল ইনটু 1 মাইনাস পাই ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্রে যদি আমাদের মানগুলো আমরা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা এই z এর ভ্যালু অর্থাৎ z এর যে ক্যালকুলেটেড ভ্যালু সেটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে স্যাম্পল প্রপোর্শন, স্যাম্পল ছিল 300 আর এর মধ্যে ডিফেক্টিভ ছিল 40, তাহলে এর প্রপোর্শন হচ্ছে 0.1333, তাহলে p হবে কত, সরি 1333, হ্যাঁ। আর পাই যেটা, পাই হচ্ছে পপুলেশন প্রপোর্শন। পপুলেশন প্রপোর্শন তো আমাদের এখানে দেয়াই আছে, একটা পপুলেশন প্রপোর্শন দেয়া আছে সেটা 0.03, তাহলে পপুলেশন প্রপোর্শন পাই সমান আমরা কত লিখব 0.03। তাহলে সূত্রে আমরা রুট ওভার লিখব, তারপর আমরা পাই এর মান লিখব 0.03 হোল ইনটু 1 মাইনাস 0.03 ডিভাইডেড বাই আমাদের n হচ্ছে স্যাম্পল সাইজ, তার স্যাম্পল সাইজ কত 300, তাহলে এখানে 300 লিখব। তাহলে আমরা এই ক্ষেত্রে z ভ্যালু কত পাচ্ছি 10.487, অর্থাৎ আমাদের ক্যালকুলেটেড ভ্যালু অথবা অবজার্ভ ভ্যালু অফ z হচ্ছে 10.487। তাহলে এখন আমরা যখন z ভ্যালু পেয়ে গেলাম, ক্যালকুলেটেড ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি, আমাদেরকে কি নির্ণয় করতে হবে, আমাদেরকে থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে। এখন থিওরিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে লেভেল অফ সিগনিফিকেন্স এবং আমরা ওয়ান টেল টেস্ট করছি নাকি টু টেল টেস্ট করছি সেটার উপর ভিত্তি করে আমরা কি করব, টেবিল থেকে এই জেড এর ভ্যালুটা বের করে নিব। তো আমাদের এখানে কিন্তু কোনো কিছু বলা নাই যে আমরা কি ওয়ান টেল টেস্ট করব না টু টেল টেস্ট নাকি সরি লেভেল অফ সিগনিফিকেন্সটা কত সেটা কিন্তু এখানে বলা নেই, অর্থাৎ আমি কি 5% লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে অঙ্কটা করব নাকি 1% লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে অঙ্কটা করব। যেহেতু কোনো কিছু বলা নাই আমরা ধরে নিলাম আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু লিখতে হবে যে লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 5%, দেন আমাদেরকে লিখতে হবে যে theoretical value of z at 5% level of significance in কোন টেল টেস্ট হবে, এখন বলো যে ওয়ান টেল টেস্ট হবে না টু টেল টেস্ট হবে। এক্ষেত্রে যেহেতু আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস মোর দেন দেখিয়েছি, তাহলে এটা অবশ্যই ওয়ান টেল টেস্ট হিসেবে ধরেছি, সুতরাং আমরা ওয়ান টেল টেস্টের মানটা আমরা বসাবো। তাহলে ওয়ান টেল টেস্টে 5% লেভেল অফ সিগনিফিকেন্স যদি হয়, দেখো 5% লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে এটা, এই ক্ষেত্রে ওয়ান টেল টেস্ট দুটো মান আছে, দেখো এই 5% এ একটা মান হচ্ছে 1.645 আর একটা আছে 1.96, এই 1.96 হলো টু টেল টেস্টের ক্ষেত্রে, আর এই 1.645 এটা হচ্ছে ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে। তাহলে যেহেতু আমার অঙ্কটি ওয়ান টেল টেস্টের, তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ওয়ান টেল টেস্টের মান হচ্ছে 1.645, এটাই হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু। তাহলে আমরা এবার লিখব যে at 5% level of significance in two tail test theoretical value of z will be 1.645, এটা আমরা লিখব, ঠিক আছে। এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে ডিসিশন দেয়া, যে এই যে আমরা নাল হাইপোথিসিসে বললাম যে কোম্পানি বলছিল যেটা সেটাই ঠিক, অর্থাৎ কোম্পানি বলছিল তাদের
3% ডিফেক্টিভ আইটেম আছে সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস বলছে যে না, এটা 3% না, এটা মোর দেন 3% হবে, 3% এর বেশি ডিফেক্টিভ আইটেম আছে। এটা আমরা ধরেছিলাম অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে কোনটা কারেক্ট হবে, কোনটাকে আমরা চুজ করব, কোনটাকে আমার প্রমাণিত হবে? তাহলে আমরা বলেছিলাম যে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু দেখব, একটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু আর একটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। তো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যেটা আমরা পেয়েছি একটু আগে, যে ক্যালকুলেটেড ভ্যালু আমরা কত পেলাম? ক্যালকুলেটেড ভ্যালু পেলাম আমরা 10.487, আর আমরা থিওরিটিক্যাল ভ্যালু পেলাম হচ্ছে আমরা এখানে 1.645। তো আমাদের ডিসিশনের ক্ষেত্রে কি বলা ছিল যে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে বেশি হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে, আর ক্যালকুলেটেড ভ্যালু যদি থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে কম হয় তাহলে নাল হাইপোথিসিস কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে দেখো যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে কত? ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে আমাদের 10.487, আর আমাদের থিওরিটিক্যাল ভ্যালু আমরা পেয়েছি কত? 1.645। তাহলে এই থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু কিন্তু অনেক বেশি। সুতরাং আমরা কিন্তু নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমরা বলবো যে সিন্স observed value of z is higher than the theoretical value of z, then we should reject null hypothesis. তাহলে যদি আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি তাহলে কি করতে হবে? অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। দেন আমরা লিখবো দ্যাট মিন্স উই শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ হাইপোথিসিস। এটার মানে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়ায় যে এই যে এভারেজ রেশিও অফ ডিফেক্টিভ আইটেম মাস্ট বি মোর দেন 3%। এটা অবশ্যই 3% এর বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা কেউ না বুঝতে পারলে আমাকে একটু আনমিউট করে বলো যে কোথায় বুঝতে পারিনি। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে থিওরিটিক্যাল ভ্যালু যে বের করলেন এটা তো স্যার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে সেটা বলো। বলছি স্যার এই যে থিওরিটিক্যাল ভ্যালু যে বের করলেন যে 1.645, এটা স্যার এই ছকটা আবার একটু বুঝি নাই, একটু ওটা বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তোমাদেরকে ছকটা ওই যে টু বুঝাই দিই। টেস্ট আর ওয়ান টেস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ছকে চলে যাচ্ছি। ছকটা একটু তোমাদের আবার দেখাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাতে বোঝো নাই, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা বলেছিলাম থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? দুইটা জিনিস লাগবে জেড টেস্টের ক্ষেত্রে স্পেশালি। একটি হলো লেভেল অফ সিগনিফিকেন্স, আর একটা হচ্ছে ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট সেটা। তো আমার যে অঙ্ক, এই অঙ্কে কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া নাই। দেয়া আছে কি? দেয়া নাই। তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু দেয়া নাই, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে ধরে নিয়েছি যে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%। আন্ডারস্ট্যান্ড? 5%। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে এটা। এটা 5% না? 5%। তাহলে আমাদের নাল হাইপোথিসিসে আমরা ডেভেলপ করেছিলাম যে আমাদের ওই কারখানার যে ডিফেক্টিভ আইটেমের রেশিও সেটা কত? 3%। আর অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা বলছিলাম যে না, এটা 3%, এটা মোর দেন 3%। আমরা কি দেখাইছিলাম? মোর দেন 3%। তার মানে 3% কিন্তু আমরা বলিনি যে 3% না, এটা বলেছিলাম মোর দেন 3%। যেহেতু মোর দেন 3% বলেছি, আমরা বলেছিলাম যে মোর দেন বলি অথবা লেস দেন বলি অথবা খাতায় বলা থাক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান টেল টেস্ট। বাট আমরা যদি বলতাম যে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে ইজ নট ইকুয়াল টু 3%, যে ডিফেক্টিভ আইটেম ইজ নট ইকুয়াল টু 3%, তখন কিন্তু সেটা টু টেল টেস্ট হতো। সেই ক্ষেত্রে কিন্তু টু টেল টেস্টের মানটা নিতে হতো থিওরিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে 1.96। আর এই ক্ষেত্রে যেহেতু ওয়ান টেল টেস্ট সেহেতু আমাদের মানটা হবে কত? 1.645। জি স্যার।
ঠিক আছে, আমরা অন্য কেউ আর কেউ আছো বুঝো নেই? আমরা আরেকটা প্রবলেম দেখি, তাহলে এটাতে আমার মনে হয় তোমরা আরো মানে ক্লিয়ার হয়ে যাবা। এই প্রবলেমটা একটু ভালোভাবে খেয়াল করো। an auditor claims, একজন অডিটর সে ক্লেম করলো যে 10% of the customer ledger's account are carrying mistake of posting and balancing, অর্থাৎ এই যে যারা কাস্টমার লেজার মেইনটেইন করে তাদের দেখা যায় যে এই 10% of the customer ledger account এইগুলো কি পোস্টিং এর ক্ষেত্রে ব্যালেন্সিং এর ক্ষেত্রে ভুল থাকে। এটা হচ্ছে অডিটরের ক্লেম যে কাস্টমারদের লেজার ঠিক মতো মেইনটেইন করা হচ্ছে না, এখানে ভুল হচ্ছে এবং সেই ভুলের পরিমাণটা কত পার্সেন্ট? 10%। এর উপর ভিত্তি করে এখন কথা হলো যে whether it is right or wrong, হ্যাঁ, দেন কি করা হলো, a random sample of 600 was taken to test the accuracy of posting and balancing। এটা প্রুভ করার জন্য 600 স্যাম্পল নেওয়া হলো এবং সেই স্যাম্পল গুলোর মধ্যে থেকে দেখা গেল যে 45 মিস্টেকস আর ফাউন্ড। এই 600 এর মধ্যে 45 টা কি হইছে? ভুল হইছে। 45 পোস্টিং এ বা ব্যালেন্সিং এর ক্ষেত্রে ভুল আছে। হ্যাঁ, তার মানে 600 টা স্যাম্পলের মধ্যে 45 টা ভুল আছে। এখন তোমাকে কোশ্চেন করেছে, আর দিস স্যাম্পল রেজাল্ট কনসিস্টেন্ট উইথ দ্য ক্লেম অফ দ্য অডিটর? তাহলে এই যে যে স্যাম্পলের রেজাল্ট, এই রেজাল্ট কি অডিটরস এর যে ক্লেমটা, অডিটর বলেছিল যে 10% লেজার অ্যাকাউন্ট কি আছে, কাস্টমারদের লেজার অ্যাকাউন্টটা ভুল আছে, সেটা কি আসলে এটাকে রিফ্লেক্ট করে, এর মধ্যে কনসিস্টেন্ট আছে, এই স্যাম্পলের রেজাল্ট কি তাই বলে? তোমার কোশ্চেনটা বোঝো যে আর দিস স্যাম্পল রেজাল্ট কনসিস্টেন্ট উইথ দ্য ক্লেম অফ দ্য অডিটর, অর্থাৎ এই যে যে স্যাম্পল নেওয়া হলো, টেস্ট করা হলো, এই স্যাম্পলের যে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে অডিটরের ক্লেমের কোনো কনসিস্টেন্সি আছে কি নাই, এটা হচ্ছে আমার কোশ্চেন। বলা আছে ইউজড 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এখানে কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্সটা দেয়া আছে, বলা আছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে তুমি এটা বলো। তাহলে এই টেস্টটা যদি আমরা করতে চাই, প্রথমত আমাকে দেখতে হবে যে এই টেস্টটা কোন ধরনের টেস্ট, এটা কি জেড টেস্ট, টি টেস্ট না কাই স্কয়ার টেস্ট। যেহেতু আমার এখানে স্যাম্পল সাইজ কত 600, তাহলে এবং এটা কিন্তু প্যারামেট্রিক টেস্ট, এটা সব এই স্যাম্পলের উপর ভিত্তি করে পপুলেশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তার মানে এটা প্যারামেট্রিক টেস্ট, তার মানে এটা হবে জেড টেস্ট। এখন কথা হচ্ছে জেড টেস্টের ক্ষেত্রে এটা কি কোন নিয়মের অঙ্ক, এটা কি সিঙ্গেল মিন এর অঙ্ক, নাকি এটা তোমার ডাবল মিন যখন স্যাম্পল মিন দেওয়া থাকে সেটার অঙ্ক, নাকি পপুলেশন প্রপোর্শনের অঙ্ক? এবং পপুলেশন প্রপোর্শনের ক্ষেত্রে সিঙ্গেল পপুলেশন প্রপোর্শনের অঙ্ক নাকি এটা ডাবল পপুলেশন প্রপোর্শনের অঙ্ক, এটা কিন্তু এখান থেকে আমাকে বুঝে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে পপুলেশন প্রপোর্শন কিন্তু একটাই দেয়া আছে, 10% অফ দ্য কাস্টমার্স লেজার্স যেটা মিস্টেক দেখা গেছে কার ক্লেইমে, অডিটরস ক্লেইম, এটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন। আর এটা কিন্তু স্যাম্পল নেওয়া হয়েছে, এখান থেকে আমরা স্যাম্পল প্রপোর্শনটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এটা কোন ধরনের অঙ্ক? এটা সিঙ্গেল পপুলেশন প্রপোর্শন অঙ্ক। তাহলে সিঙ্গেল পপুলেশন প্রপোর্শনের অঙ্ক করতে গেলে এবার আমাদের যে স্টেপগুলো ফলো করতে হয়, যেভাবে করতে হয় সেভাবে আমরা করব। দেখো যে এই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস কি ধরবো বলতো? আগেরটার মতোই কিন্তু নাল হাইপোথিসিস ধরবো যে না, 10% of the customers ledgers are carrying mistake of the posting and balancing। তাহলে আমরা বলবো যে 10% customer ledgers are carrying mistakes and balancing। তাহলে এই কথাটা আমি কিসে বলবো? নাল হাইপোথিসিসে বলবো। আর অল্টারনেটিভ হাইপোথিসিসে বলবো যে না, 10% কাস্টমারদের লেজারে এই ধরনের মিস্টেক নাই। এটা অল্টারনেটিভ। এখন কম বা বেশি এটা বলতে পারি, এটা কিসের উপর ভিত্তি করে? আমরা যদি ইয়েটা করতে পারি, আমরা স্যাম্পলের প্রপোর্শনটা যদি করে নিতে পারি, তাহলে স্যাম্পলের প্রপোর্শনের উপর ভিত্তি করে আমরা কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করতে পারি। বা ওইটা যদি আমরা না দেখি যে না আমরা ওই কম বা বেশিতে আমরা যাব না, যেহেতু এই ক্ষেত্রে কোনো কিছু বলা নাই, তাহলে আমরা একবারে সরাসরি নট ইকুয়াল টু তে যেতে পারি। যে প্রথমটাতে আমরা লিখলাম যে পাই ইকুয়াল টু পাই 0 অথবা p ইকুয়াল টু p0, অল্টারনেটিভ হাইপোথিসিস লিখলাম p নট ইকুয়াল টু p0, সেটাও লিখতে পারি।
পি বা পাই যাই লিখি না কেন, যেমন এই ক্ষেত্রে দেখো এইচ ও দেখানো হচ্ছে পি ইকুয়াল টু 0.10 আর এইচ ওয়ানে দেখানো হয়েছে পি ইজ নট ইকুয়াল টু 0.1। এখানে কিন্তু ওই জিনিসটা আর কনসিডারেশনে আনে নাই যে আসলে রেশিও করে তারপর আমরা দেখি কম বা বেশি, তারপরে আমরা কমের দিকে বা বেশির দিকে লিখবো, সেটা করলেও কিন্তু আমরা করতে পারতাম। এই অঙ্কটাতে আমরা যদি এই স্যাম্পল প্রপোর্শন, এখানে দেখো স্যাম্পল প্রপোর্শন কত আসছে 600 এর মধ্যে 45 হলো ডিফেক্টিভ, তাহলে স্যাম্পল প্রপোর্শন হচ্ছে 0.075 মানে 7.5%। এটা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। তার মানে এই আমাদের স্যাম্পলের রেজাল্টে বলে যে না আসলে 10% না, এটা 7.5% কাস্টমারদের লেজারে কি আছে, ভুল আছে। তাহলে আমরা কিন্তু লেস দ্যান বলতে পারতাম, আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসে বলতে পারতাম যে পি ইকুয়াল টু না, এখানে দিতাম পি লেস দ্যান তোমার 0.10 এটা লিখতে পারতাম, লেস দ্যান লিখতে পারতাম। কিন্তু সেটা না লিখে আমরা টুটেল টেস্ট যেহেতু করতে চাচ্ছি, টুটেল টেস্ট সহজ, এটা আমরা ওইদিকে না যেয়ে আমরা কিন্তু এটাকে কি করতে পারি, টুটেল টেস্টও করতে পারি। আগের অঙ্কটাও ইচ্ছা করলে আমরা কি করতে পারি, টুটেল টেস্ট করতে পারি। বাট অ্যাকুরেটলি যদি একবারে নিখুঁত ভাবে কেউ যদি করতে চায় তাহলে আগেরটাও টুটেল টেস্ট না, এই অঙ্কটাও কিন্তু টুটেল টেস্ট করা উচিত না। এই অঙ্কে হবে অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা, সেটা লেস দ্যান পি লেস দ্যান তোমার 0.10, এটা হওয়া উচিত ছিল। কিন্তু কেউ যদি এটাকে টুটেল টেস্টে করে, কারণ এখানে স্পেসিফিক্যালি কিন্তু তোমাকে কখনো এখানে বলা নাই যে আসলে এটা কম হবে বা বেশি হবে, বেশি হওয়ার সম্ভাবনা কত, কম হওয়ার সম্ভাবনা কত, এটা কিন্তু বলা নাই। কাজে এক্ষেত্রে আমরা ইচ্ছা করলে টুটেল টেস্ট করতে পারি। তো তাহলে যদি আমরা এই জেড টেস্ট করতে চাই তাহলে আমাদের এই মানে যেটা সূত্রটা আমরা কি জানি, আমরা জানি যে পি, এটা এখানে আবার অন্য সূত্র দেওয়া আছে, আমরা একই আগের সূত্রটাই ব্যবহার করব। আগের সূত্রটা কি ছিল যে পি মাইনাস পাই এটা দেওয়া ছিল, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি বার, এবার এটা না লিখে আমরা রুট আবার লিখে লিখবো যে আমাদের পাই হোল ইনটু 1 মাইনাস পাই ডিভাইডেড বাই এন, অর্থাৎ আমরা আগের যে সূত্রটা ফলো করি সেম একই সূত্র আমরা কিন্তু ফলো করব। অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা ফলো করলেই পারি। অর্থাৎ এই পি হবে আমাদের স্যাম্পল প্রপোর্শন, আর আর হবে হচ্ছে পাই হচ্ছে আমাদের পপুলেশন প্রপোর্শন। তাহলে আমাদের যে পিটা অর্থাৎ স্যাম্পল প্রপোর্শন সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি কত, 0.075, তাহলে সেটা লিখবো। আর আমাদের পপুলেশন প্রপোর্শন আমাদের এই অঙ্কে কত 10% দেওয়া ছিল, তাহলে আমরা 10% লিখবো। আমরা সেভাবে অঙ্কটা করতে পারবো, তাহলে আমরা একই রেজাল্ট পাবো। অর্থাৎ আমাদের এখানে জেড ভ্যালু পাবো -2.049। একটাই বিষয় তোমরা খেয়াল করবা যে এখানে মাইনাস মান আসুক অথবা প্লাস মাইনাস মান আসুক, সবসময় জেড এর ভ্যালু এটা প্লাস মাইনাসে দেখানো হয়। কাজেই মাইনাস আসলেও সমস্যা নেই, প্লাস আসলেও সমস্যা নেই, কারণ আমরা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের দুইটা দিক থাকে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। অর্থাৎ মাইনাস হলে লেফটে চলে যায় আর প্লাস হলে রাইটে চলে যায়, কিন্তু মান একই থাকে, মানে কোনো পরিবর্তন হয় না। কাজেই এখানে মাইনাস প্লাস যে আসুক না কেন কোনো সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে আমরা এটা ক্যালকুলেটেড ভ্যালু পেয়ে গেলাম, আমাদেরকে এবার কি করতে হবে, থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে। তো থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের কি দরকার, আমরা জানি যে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স দরকার এবং কোন টেস্ট করছি সেটা দরকার। তাহলে আমাদের এখানে লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে, 5%। আর আমরা কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসে ধরে নিয়েছি যে এটা টোটাল টেস্ট, অর্থাৎ আমরা নট ইকুয়াল টু লিখেছি, হ্যাঁ, যে h1 আমরা লিখেছি p নট ইকুয়াল টু 0.1, অর্থাৎ এটা টোটাল টেস্টে আমরা অঙ্কটা করছি। তাহলে আমরা টোটাল টেস্টের ক্ষেত্রে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের যে মান, সেই মানটা কিন্তু আমরা এই ক্ষেত্রে নিব। তাহলে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু হবে কত, আমরা যদি আমাদের সেই আগের ছকটাতে চলে যাই, এই ছকটাতে চলে যাই, তাহলে একটু দেখো যে আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে টোটাল টেস্টের মানটা কত আসে, 1.96। তাহলে এটা হবে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু। এবার আমরা ডিসিশন লিখবো। এখন ডিসিশন লিখবো কিসের উপর ভিত্তি করে, আমরা বলেছিলাম যে আমরা দুটি জিনিসের উপর, একটা ক্যালকুলেটেড ভ্যালু আর একটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু এখানে 2.04 আর আমাদের থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে আমার 1.96। তাহলে ক্যালকুলেটেড ভ্যালুটা কিন্তু বেশি, যেহেতু ক্যালকুলেটেড ভ্যালু বেশি তাহলে কিন্তু আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারছি না। দ্যাট মিন্স নাল হাইপোথিসিস কি করতে হবে, রিজেক্ট করতে হবে। আর আমরা যদি নাল হাইপোথিসিস রিজেক্ট করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসে কি বলা ছিল, যে অল্টারনেটিভ হাইপোথিসিসে বলা ছিল যে অডিটরস যে ক্লেম, সেই ক্লেমটা কিন্তু ঠিক না।
হ্যাঁ, অডিটরস এ ক্লেম করেছিল 10% তোমার মিস্টেক আছে, কিন্তু আসলে এটা 10% না, এটা মেবি মোর দেন অর লেস দেন 10%। কাজেই আমরা এইভাবে লিখবো যে অডিটরস ক্লেম ইজ নট কারেক্ট, ওয়াজ নট কারেক্ট। দ্যাটস অল। এই প্রথম অঙ্কটা। এইখানে কারো কোনো সমস্যা আছে? নাই স্যার। আমরা এবার একটু যখন দুইটি পপুলেশন প্রপোর্শন দেয়া থাকে তখন আমরা কিভাবে অঙ্ক করব সেটা আমরা দেখি। যখন দুইটি পপুলেশন প্রপোর্শন দেয়া থাকবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা অঙ্ক দেখেই বুঝবো যে দুইটা প্রপোর্শন দেয়া আছে, দুইটা স্যাম্পল, দুইটা পপুলেশনের প্রপোর্শন আমাদের এই ক্ষেত্রে দেয়া থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে ইজিলি বের করে নিতে পারবো, অথবা আমাদের পপুলেশন দেয়া থাকবে সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু নাল হাইপোথিসিস ডেভেলপ করার জন্য পাই 1 ইকুয়াল টু পাই 2। এখন কথা হচ্ছে যে কেউ যদি মনে করে যে না স্যার আমি পাই লিখতে চাচ্ছি না, সবসময় আমরা পি লিখতে চাচ্ছি, ওকে নো প্রবলেম, তাহলে p1 ইকুয়াল টু p2 লেখো। তাহলে নাল হাইপোথিসিস হবে এটা। আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা, সেটা এটা নট ইকুয়াল টু হতে পারে, টোটাল টেস্ট হবে পাই 1 ইজ নট ইকুয়াল টু পাই 2। আর যদি এটা টোটাল টেস্ট না হয়, অর্থাৎ মোর দেন লেস দেন এরকম বলা থাকে, তাহলে এরকম হবে যে পাই 1 আইদার লেস দেন পাই 2 অথবা মোর দেন পাই 2। এভাবে অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করতে হবে। আর এই ক্ষেত্রে আসলে সূত্রটি হবে এরকম যে দেখো এখানে আমি দুটি দেখাইছি, কারণ দুই ভাবেই তোমরা ব্যবহার করতে পারো, পি দিয়েও দেখাইতে পারো, আবার ওইদিকে পাই দিয়ে দেখাতে পারো। আর এই সূত্রটা হবে জেড ভ্যালুটা কিভাবে আমরা নির্ণয় করব, যে যদি আমরা পি লিখি তাহলে p1 মাইনাস p2, আর যদি পাই লিখি তাহলে পাই 1 মাইনাস পাই 2 লিখতে পারি। আর এখানে পিসি বা পি বা পাই যাই লিখলে 1 মাইনাস পাই বা পি এরপর 1 বাই n1 প্লাস 1 বাই n2। এখানে n1 আর n2, এই n1 হচ্ছে স্যাম্পল সাইজ, প্রথম স্যাম্পল সাইজ, আর n2 হচ্ছে সেকেন্ড স্যাম্পল সাইজ। আর এখানে পাই 1 দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে স্যাম্পল প্রপোর্শনটা, এখানে পপুলেশন প্রপোর্শনটা বোঝানো হয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা একটি অঙ্ক দেখব, দেখার পরে আমরা আরো ক্লিয়ার হবো বিষয়টি। এখানে দেখো, ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 100% টেকেন ফ্রম এ ভিলেজ এ, 60 were found to be consuming tea. In another কি বলা আছে, other sample of 200% taken from village B, 10% are found to be consuming tea. Do the data reveal significant difference between two villages so far as the habit of taking tea is consumed? এখানে দেখো দুইটা ভিলেজের কথা বলা আছে, দুটি ভিলেজের অর্থাৎ দুইটা স্যাম্পল কিন্তু আমার এখানে দেয়া আছে। এখান থেকে কিন্তু আমি ইজিলি কি করতে পারবো, স্যাম্পল প্রপোর্শন যেটা, সেই স্যাম্পল প্রপোর্শন কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের তোমার পপুলেশন কিন্তু এখানে পপুলেশন কিন্তু ওভাবে পপুলেশন দেয়া নাই, দুটো স্যাম্পলই দেয়া আছে, স্যাম্পলের রেশিও আমরা কিন্তু বের করে নিতে পারবো। সেই ক্ষেত্রে দুইটা স্যাম্পলের প্রপোর্শন হিসেবে আমরা ধরবো। আর যদি পপুলেশন দেয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে পপুলেশন প্রপোর্শন হিসেবে আমরা ধরতাম, যেহেতু স্যাম্পল দেয়া আছে স্যাম্পল প্রপোর্শন হিসেবে ধরবো। এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা অনেকে ভাবতে পারো যে না স্যার এই নিয়মে না করে আমরা যদি এটাকে অন্য নিয়মে করতে চাই তাহলে সেক্ষেত্রে পারবো কিনা। আসলে সেটা পারবো না, কারণ হচ্ছে যে এক্ষেত্রে কোনো মিন দেয়া নাই কিন্তু। কারণ আমরা যদি টু স্যাম্পল মিনের সূত্রে অঙ্ক করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু মিন দেয়া থাকবে, আমাদের এখানে কিন্তু মিন দেয়া নাই, শুধুমাত্র আমরা স্যাম্পলের প্রপোর্শনটা বের করতে পারবো দুই ক্ষেত্রে। কাজেই এই ক্ষেত্রে এই নিয়মই, অর্থাৎ টু পপুলেশন প্রপোর্শন দেয়া থাকে বা টু স্যাম্পল প্রপোর্শন দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্ক করবো সেই নিয়মে কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে প্রথম কাজটি হচ্ছে আমাদের কি করা, হাইপোথিসিস ডেভেলপ করা। একটা বিষয় তোমাদের বলে রাখি যে আমরা আসলে যত তাড়াতাড়ি শেষ করতে চাই অনেক সময় তাড়াতাড়ি শেষ করা যায় না। তোমাদেরকে চেয়েছিলাম যে এই সময়ের মধ্যে তোমাদেরকে মানে ক্লাসটা শেষ করে দিব, কিন্তু আমার মনে হয় যে একটু বেশি সময় লাগতে পারে, হয়তো কেটে যেতে পারে, আবার ঢুকতে হতে পারে। একটু এতটুকু কষ্ট তোমরা করো, এটা তোমাদের জন্যই লাভ হবে। কারণ একটা অঙ্ক নিয়ে আমি যদি 2 দিন কাটাইতাম তাহলে তোমাদেরই সমস্যা হতো, কারণ এত সময় তো আসলে তোমরা পাবা না। সুতরাং না বুঝলে নেক্সট ক্লাসে আমাকে বলবো যে স্যার এখানে আমি বুঝতে পারিনি, দেন আমি এটা তোমাদেরকে ক্লিয়ার করব। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের দরকার হচ্ছে p1 p2 সূত্রে আমাদের জেড ভ্যালু আমরা কি জানি, p1 p2 ডিভাইডেড বাই p1 p
অথবা ওই যে যেটা বললাম যে পাই এখানে আমরা লিখবো না। কেন পাইটা লিখতে চাচ্ছি না? কারণ পাইয়ের প্রপোর্শন আসলে আমাদের দেয়া নেই। আমরা জানি p ইকুয়াল টু হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। যেহেতু দুইটা স্যাম্পল দেয়া আছে তার প্রপোর্শন আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো, যে কারণে এটাকে p লিখবো। আর যদি পপুলেশন দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাই। এইজন্য অনেক রাইটার আছে যে তারা পাই ব্যবহার করেছে, অনেকে আবার p ব্যবহার করেছে। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে p দেয়া আছে না পাই দেয়া আছে, অর্থাৎ স্যাম্পল দেয়া আছে নাকি এটা পপুলেশন দেয়া আছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। তো যদি যেহেতু এখানে স্যাম্পল দেয়া আছে তাহলে স্যাম্পল প্রপোর্শন আমরা ধরে নিব p1 প্রথমটা। তাহলে p1 আমরা কিভাবে পাবো? যে আমাদের 100 স্যাম্পল নিয়েছিলাম, তার মধ্যে 60 টা ছিল, 60 জন কনজিউমিটি করতো, তাহলে 60 আমরা ধরলে রেশিওটা পাচ্ছি 0.6। আর p2 যেটা সেটা হচ্ছে সেকেন্ডটার রেশিও, তাহলে সেকেন্ড হচ্ছে 200 জন পারসন এর মধ্যে দেখা গেছে 100 জন হচ্ছে টি কনজিউম করে, তাহলে এখানে রেশিওটা হচ্ছে 0.5। এবার আমাদেরকে যেটা করতে হবে আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, যদি আমরা এই অঙ্কটা করতে চাই পি নির্ণয় করতে হবে। তাহলে পি কিভাবে আমরা নির্ণয় করব? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। পি হচ্ছে দুইটা মিলিয়ে যে রেশিওটা সেটা হচ্ছে পি, অর্থাৎ দুইটা স্যাম্পল মিলিয়ে যে রেশিওটা সেটা হচ্ছে পি। অর্থাৎ দুইটা স্যাম্পলের আমরা দেখলাম যে একটা স্যাম্পলে তোমার প্রথম স্যাম্পল যেটা নিয়েছিলাম সেখানে আমাদের 60 জন টি কনজিউম করতো, দ্বিতীয়টা হচ্ছে 100 জন টি কনজিউম করতো, তাহলে এই দুটোকে যোগ করে দুইটার স্যাম্পল সংখ্যা অর্থাৎ 100 এবং 200 যোগ করে যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাই? আমরা পি পেয়ে যাই, প্রপোর্শন, টোটাল প্রপোর্শনটা আমরা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো n1 * p1 প্লাস হচ্ছে n2 * p2, এইভাবে করে করতে পারবো, ডিভাইডেড বাই n1 প্লাস হচ্ছে n2। তাহলে n1 আমরা কি জানি? যে n1 জানি 100, আর এর সাথে p1 যেটা প্রপোর্শন 0.6 হলো আমার প্রপোর্শন, তাহলে 0.6 দিয়ে যদি 100 কে আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের কত আসে? 60ই আসে। হ্যাঁ, তাহলে অথবা আমরা এটাকে সরাসরি এভাবে লিখতে পারি যে x1 + x2 ডিভাইডেড বাই n1 + n2। তাহলে আমরা এই পপুলেশন প্রপোর্শনটা মানে টোটাল প্রপোর্শনটা আমরা পেয়ে যাব, টোটাল স্যাম্পল প্রপোর্শন। এবার আমরা সূত্রে বসিয়ে দিব, যেতে p আমাদের 0.53, তাহলে 1 - 0.53 হলে 0.47, আর আমাদের প্রথম স্যাম্পল সাইজ হচ্ছে 100 আর পরের স্যাম্পল সাইজ হচ্ছে 200। তাহলে আমরা যদি z ভ্যালু বের করি আমরা এখানে z ভ্যালু পাচ্ছি কত? 1.64। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আমি মনে হয় প্রথমে বলিনি, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস কি হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে। দেখো আমরা কিন্তু যদি কোনো কিছু না বুঝি তাহলে এই ক্ষেত্রে কিন্তু কম বা বেশি হওয়ার সম্ভাবনা কিছুই বলা নেই। তাহলে আমরা প্রথমটা ইকুয়াল টু, পরেরটা নট ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি ইজিলি। হ্যাঁ, আর এখানে যেহেতু তোমার দুইটা একটার সাথে একটা কম্পেয়ার করা, পপুলেশনের সাথে স্যাম্পলের প্রপোর্শন করার কথা বলা হয়নি, দুইটা পপুলেশনের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা ইয়ে করব না, মানে পপুলেশন প্রপোর্শন যেটা আমরা বলি যে কম বা বেশি হওয়ার সম্ভাবনা পপুলেশন প্রপোর্শনের সাথে, সেটা কিন্তু আমরা করতে যাব না। সুতরাং আমরা এই ক্ষেত্রে সরাসরি নট ইকুয়াল টু ধরবো। তাহলে আমরা নাল হাইপোথিসিস ধরবো যে p1 = p2 অথবা pi1 = pi2, আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেখবো যে pi1 is not equal to pi2 অথবা p1 is not equal to p2। ওকে, এবার আমরা যেহেতু ক্যালকুলেটেড ভ্যালু পেয়ে গেলাম 1.64, তাহলে আমাদেরকে কি করতে হবে? থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে। এখন থিওরিটিক্যাল ভ্যালু যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? লেভেল অফ সিগনিফিকেন্স আর কত, এবং আমাদের টু টেল টেস্ট না ওয়ান টেল টেস্ট সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স কত সেটা কিন্তু আমাদের বলা নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে লেভেল অফ সিগনিফিকেন্স কত? 5%। তো যদি লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয় সেক্ষেত্রে আমরা টু টেল টেস্টের ক্ষেত্রে আমরা মানটা পাবো কত? 1.96। তাহলে 1.96 হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু। তাহলে এই থিওরিটিক্যাল ভ্যালুর উপর ভিত্তি করে এবার আমাদের করতে হবে, আমাদেরকে ডিসিশন দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে দেখো যে ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 1.64 আর আমার থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 1.96। তাহলে এই ক্যালকুলেটেড ভ্যালুটা কিন্তু কম এই থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে। যেহেতু থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে ক্যালকুলেটেড ভ্যালু কম, তাহলে কি হবে? ডিসিশনে কি লিখবো? যে নাল হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্টেড। আমরা এবার নাল হাইপোথিসিস আমরা বলছিলাম যে দুইটা বেজের মানুষের মধ্যে টি কনজাম্পশনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, এটা কিন্তু থিওরিটিক্যালি আমরা লিখতে পারতাম, there is no significant difference between tea consumption between two villagers, এভাবে লিখতে পারতাম। অথবা আমরা যেটা লিখেছিলাম যে pi1 is not equal to pi2, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, মানে হচ্ছে যে pi1 equal to pi2 হবে। দ্যাটস দ্য থিং, যেভাবে আমরা কি করতে পারি, এই অঙ্কটা করতে পারি। এখন তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা বলো।
তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।